আর আমি তো ভাবছি যে এই যে ঘটনাটা যে ঘটেছে সেদিনে ওর একদিন আগেই ওই ঘটনাটা ঘটে যেত যদি ভিকটিম ওখানে থাকতো। একদিন আগেই ওই ঘটনাটা ঘটে যেত। কেন যে আপনারাও প্লিজ অ্যাকচুয়াল কালপ্রিটদেরকে ধরার জন্য সামনে আসুন। সঞ্জয়কে ফাঁসি দিয়ে কোনো লাভ হবে না, কোনো দিনও কোনো লাভ হবে না। 12টা থেকে 6টা ভেতরে যদি একটা মার্ডার হয়, শুধু একজনকে কেন ধরা হয়েছে? ওখানে তো অনেকজন আছে যাদেরকে ধরা উচিত ছিল। আর ইনফ্যাক্ট আমি একটা আর জিনিস বলতে চাই, অ্যাকর্ডিং টু দিস জাজমেন্ট অনলি, এই ক্রাইম সিনটা যখন হয়েছিল তার ক্রাইম পিওটা ওটা ছিলই না। আমি তো এখনো বলছি প্লেস অফ অকারেন্স ওটা না, প্লেস অফ অকারেন্স ওয়াজ সামওয়্যার এলস। আমাদের জাজমেন্টে এতগুলো জিনিস আমরা দেখেছি যে ওখানে একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। আপনি বলুন না, এই PW6 যখন PW6 সাইটে গিয়েছিলেন, উনি ক্লিয়ারলি ওখানে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই যে বডিটা ছিল ওর সাথে সেক্সুয়াল অ্যাসল্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পলটাকে যখন দেওয়া উচিত ছিল 10 তারিখে কালেক্ট করে, ওই স্যাম্পলটা কালেক্ট করা যাচ্ছে 12 তারিখে কালেক্ট করে দেওয়া হচ্ছে পুলিশের থেকে। এটা রিজনটা কি? মানে আফটার অ্যারেস্টিং সঞ্জয় রয় এবং ক্রিমেশনের পরে, ইভেন ক্রিমেশনের পরে। দীর্ঘদিনের একটা আইনি প্র্যাকটিস, ল প্র্যাকটিস করছেন কোথাও গিয়ে, সে এবং এরকম অনেক কেসই আপনি লড়েছেন। অন্যান্য কেসগুলোর থেকে এই কেসটা কেন এক্সেপশনাল? বিকজ এখানে স্টেটের ইনভলভমেন্ট আছে, তাই জন্য এই ম্যাটারটা একটু সেন্সিটিভ হয়ে গেছে আমাদের স্টেট। আমার মনে একটাই প্রশ্ন আছে, যখন আমাদের দিদিকে আমরা সবাই এত রেসপেক্ট দেই এই স্টেটের ভেতরে, দিদি বলে মমতা ব্যানার্জি, উনি বলেন মা মাটি মানুষ, এই মা মাটি মানুষ যেটা উনি করেন, তাহলে ওনাকে তো এখন জাস্টিসটাকে প্রিভেল করা উচিত আছে এখন। আর উনি আমাদের জাস্টিস সিস্টেমের সাথে খেলা করছেন এখন। উনি বলতে থাকেন খেলা হবে খেলা হবে, খেলা তো আমাদের স্টেটে এখনই হচ্ছে। আর উনি কি করছেন ওখানে বসে? আরেকটা জিনিস আমি আগে যে আপনি কোয়েশ্চেন করেছিলেন, ওখানেও আরেক জিনিস যে কলকাতা পুলিশ থেকে একটা মিসম্যাচ হয়েছে, ওটা আছে এখানে। আসল শক্তিটা যখন বাইরে আসবেন তখনই ওই আমার যে বোনটা ছিল ওকে জাস্টিস পাওয়া যাবে, এমনি কোনোদিনও জাস্টিস প্রিভেল করবে না। আর যা ভিকটিমের যে পেরেন্টস আছে ওনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আমারও দেখা হয়েছিল ভিকটিমের পেরেন্টসের সাথে, আর আমারও কথা হয়েছে, কিন্তু ওখানে কোনো পলিটিক্যাল ব্যাপারই আমি আনলাম না, ওখানে কোনো পলিটিক্যাল ব্যাপারই নেই। আমাদেরকেও বলা হচ্ছে যে আমরা শিবসেনার হয়ে আমরা এখানে পলিটিক্স খেলছি, কিন্তু এটা তো একদমই আসল কথা না। যদি আমি পলিটিক্স খেলতাম তাহলে আমি অনেক আগে থেকে পলিটিক্স খেলতাম। আর যখন আমরা লোয়ার কোর্টে যখন আমরা অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম ফর সঞ্জয় রয়, তখনই আমরা ওখান থেকে আমরা মিডিয়াতে আসা শুরু করে দিতাম, কিন্তু এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা ছিলই না। যখন আমরা জাজমেন্ট পুরো পড়েছি, কেন কি স্টেটের যা রেট আছে, যেই রেটে স্টেট যদি কোনো কারোর হয়ে যদি লড়ে আর ওখানে কতগুলো জনকে ওরা বাঁচাতে পারে, এটার রেট তো অনেকই কম আছে প্রাইভেট ডিফেন্সের কম্প্যারিজনে। সো তখন আমাদেরকে ক্লিয়ার ডিনায়াল আমরা পেয়ে যাই যে আপনি অ্যাপিয়ার করতে পারবেন না, কেন কি আমাদেরকে কাজটা দেওয়া হয়ে গেছে। অ্যান্ড দি ভেরি নেক্সট ডে উই মুভ আউট অফ দি কেস। অ্যান্ড তারপরে যখন আমরা জাজমেন্ট দেখতে পাই লোয়ার কোর্টের, সেখান থেকে পুরো জাজমেন্টটা পড়ে 172 পেজের জাজমেন্ট আছে, ওই পুরো কেসটা পড়ে আমরা জাজমেন্টটা পড়ে আমরা এক কনক্লুশনেই পৌঁছালাম যে পুরো জাজমেন্টটা যে আছে ওটার ভেতরে অনেকগুলো জিনিস আছে যেটা ধরা যায়নি কোর্টের ভেতরে, বা ইন্টেনশনালি ওটাকে সরানো গেছে। এখানে অনেকগুলো জিনিস আছে, আমি বলছি আপনাকে, দাঁড়া। এখানে ক্লিয়ারলি একটা জিনিস বলা হয়েছিল যে যখন PW6 সাইটে গিয়েছিলেন,
উনি ক্লিয়ারলি ওখানে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই যে বডিটা ছিল ওর সাথে সেক্সুয়াল অ্যাসল্ট আর মার্ডার হয়েছে। কিন্তু যখন পেরেন্টসদেরকে ইনফর্ম করা হয়েছে তখন পেরেন্টসদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি এই ব্যাপারে। শুধু বলা গেছে যে আপনি আসুন, আপনার মেয়ের মেডিকেল কন্ডিশন ঠিক নেই। এটা কিন্তু ঠিক আছে একদিক থেকে, যে আপনি বলতেই পারেন যে আপনি হসপিটালে এসে দেখা করুন তারপরে আমরা বলবো, এটা তো একটা এথিক্সের ব্যাপার। কিন্তু দি ভেরি নেক্সট মোমেন্ট যখন পেরেন্টসরা আবার ফোন করেছে সেই নাম্বারে, তখন ওদেরকে বলা হয়েছে যে সুইসাইড কমিট হয়েছে। এক টাইম যদি উনি বলেন যে এটা সেক্সুয়াল অ্যাসল্ট আর মার্ডার, দি ভেরি নেক্সট মোমেন্ট উনি কিরকম বলতে পারেন ভিকটিমের মা বাবাকে যে এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। তারপরে যখন প্রিন্সিপালকে ইনফরমেশনটা দেওয়া হলো যে এরকম ঘটনা ঘটেছে ওনার কলেজে ক্যাম্পাসে, তো সেখানে প্রিন্সিপাল একই জিনিস বলেছে যে আপনি বডিটাকে সরিয়ে দিন, ওখান থেকে মর্গে দিয়ে দিন বডিটাকে। যখনও একটা ক্রাইম হয় এরকম বা মার্ডার হয়, তখনই ওই ক্রাইম সিনটাকে প্রোটেক্ট করা উচিত। যদি আ পার্সন ইজ অ্যালাইভ, ওকে ওখান থেকে সরিয়ে হসপিটালে ভর্তি করা এইসব প্রসেস থাকে, সেখানে ইউ ডোন্ট নিড টু গিভ আ সেকেন্ড থট অ্যাবাউট টেকিং অ্যাওয়ে দ্য বডি। বাট ইন দিস কেস এটাকে প্রোটেক্ট করা উচিত ছিল। সেখানে ওই প্রিন্সিপাল, এত বড় প্রিন্সিপাল হয়ে এই কথাটা কেন বলতে পারে, এটা আমার পুরো নলেজের বাইরে। আর এখানে এখানে PW7 যখন রুমে যাচ্ছিল, সেখানে she has noticed that one officer of the Arjikar police outpost was present there. The door of the seminar room was closed and the HOD chess department was also there. কে কে ছিল সেই সময় PW7 যখন যখন রেকি যখন করতে যান তখন রেকি করতে না, উনি ওই ক্যাম্পাসেরই কেউ ছিলেন। তো ওখানে যখন উনি যান, ওখানে উনি দেখেন যে পিওটা ছিল প্লেস অফ অকারেন্স, ওখানে আরজিকার পুলিশ আউটপোস্টের কোনো অফিসার ছিল, আর HOD চেস ডিপার্টমেন্ট ওখানে প্রেজেন্ট ছিলেন, আর ক্লোজড রুমে ওনারা ছিলেন। তো যে যখন সেমিনার রুমে ডেড বডি পাওয়া গেছে পাওয়া সেই রুমে গেছে ক্লোজ সেখানে অবস্থায় আর closed room. The door was closed. The door of the seminar room was closed, and both of them were present there. She has noticed. So there might be some discrepancies with the subject or the body. There might be some discrepancies which have not been put in the light of the court by the defense counsels. So ডিফেন্স এই সঞ্জয় রায়ের হয়ে যারা সওয়াল করছিলেন তারা এই বিষয়টা আলোকপাত করেনি, একদমই না, সব ইগনোর করা হয়েছে। আর যদি একটা ক্রাইম সিন আছে, এত বড় ক্রাইম সিন যদি রয়েছে ওখানে, ওখানে ইউ ক্যান নট এন্টার দি প্লেস অফ অকারেন্স অ্যাট এনি কস্ট, বাট এটা করা হয়েছে। তো ওখানে তো অনেকগুলো ডিসক্রিপেন্সিস থাকতেই পারে, অনেকগুলো মিসম্যাচ ওখানে রাখা দেওয়া যেতে পারে, যে কারোর আগেনস্টে ওটা না আসুক বা কিছু এভিডেন্সগুলোকে ট্যাম্পার করা হতেই পারে এখানে। সো আরও অনেক জিনিস আছে এখানে, যে আগেও আমি বলেছিলাম আপনাদেরকে। আমি তো এটাও বলছি যে প্লেস অফ অকারেন্স ওটা ছিলই না। এখানে আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে প্লেস অফ অকারেন্স ছিল ওনার কাছে, ওর ভিকটিমের বেডে ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়াটার বটলস, রেডিওলজিক্যাল বক্স ছিল ওখানে। আর যদি কেউ রেজিস্ট করে, তো ওখানে রেজিস্টেন্সের জন্য সব জিনিস পড়ে যাওয়া উচিত আছে। আর একটা জিনিস আমি বলতে চাই, যে অ্যাব্রেশনসগুলো পাওয়া গেছে লেগে, ওই অ্যাব্রেশনটা লেগে যে অ্যাব্রেশনসগুলো ছিল, ওটা আগেই একজন ডক্টর ওনারই ক্যাম্পাসের ওই অ্যাব্রেশনসগুলো আগে দেখেছিলেন, কেন কি ওই ভিকটিমটা আগে একদিন ওনার লেগেছিল পায়ে। তো ওই অ্যাব্রেশনসটাকে নিয়ে এটা বলা হচ্ছে যে ওটা যে অ্যাসল্ট যা হয়েছে ওটা ফ্রেশ মার্কস আছে, কিন্তু 24 to 48 আওয়ার্স MIMBর রিপোর্ট যা এসছে ওখানে বলাই হয়েছে ক্লিয়ারলি দ্যাট দ্য মার্কস ওয়্যার বিটুইন 24 to 48 আওয়ার্স। সো হাউ ক্যান ইউ কনক্লুড দ্যাট the aberrations or the marks which were present were only the marks of that night itself? It was between 24 to 48 hours. That means 1 or 2 days. So যদি 24 hours আগে যদি মার্ডার হয়, ওর আগেই যদি থাকে দাগটা, তো ওটাগুলো কোশ্চেন করা হয়নি।
এগুলো ডিফেন্সের তরফ থেকে কোনো সওয়াল প্রশ্ন হয়নি। করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন উঠছে যে আরজি করের যে আর্থিক দুর্নীতি মামলা, অর্থাৎ ইকোনমিক্যাল যে ফরজারি, অর্থাৎ হসপিটালের প্রোডাক্টস এর ব্যাপারে যে ম্যানিপুলেশন, সন্দীপ ঘোষের এগেনস্টে যে সিবিআই তদন্তের জন্য তিনি এখন বিহাইন্ড দ্য বার রয়েছেন। প্রসঙ্গত এই মামলায় যাতে দ্রুত চার্জ ফ্রেম না হয় সেই আর্জি জানিয়ে একদম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত সন্দীপ ঘোষ অর্থাৎ প্রিন্সিপাল। এর পেছনে কি অঙ্ক রয়েছে? ইয়েস স্যার, কারণ এই কোথাও গিয়ে এই চার্জ ফ্রেমিং এ যাতে ডিলের পেছনেও কি কোথাও গিয়ে এই অভয়ার মার্ডার কেসের মোটিভ লুকিয়ে রয়েছে? দেখুন এটাতে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কেন কি উচিত নেই এখানে আমার কিছু বলা। কিন্তু আরেকটা জিনিস আমি আগে যে আপনি কোয়েশ্চেন করেছিলেন, ওখানেও আরেক জিনিস যে কলকাতা পুলিশ থেকে একটা মিসম্যাচ হয়েছে, ওটা আছে এখানে লেখা আছে, ফ্রম দি এভিডেন্স ইট অলসো কেম আউট ডিউ টু দ্য মিসম্যাচ অফ ওয়ান লেবেল ওভার দ্য ওয়ারিং অ্যাপারেল অফ দি ভিকটিম অ্যান্ড pubic hair. The police did not take the sample on 10th 8 2024 and it was collected by police on 12th August as 11th was a holiday. According to him, SI Kaushik Brata Majumdar collected the same in front of him and he had handed over the same by making rectification in the label of pubic hair, and that on his request the wearing apparel were also taken by the police. এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পলটাকে যখন দেওয়া উচিত ছিল 10 তারিখে কালেক্ট করে, ওই স্যাম্পলটা কালেক্ট করা যাচ্ছে 12 তারিখে কালেক্ট করে দেওয়া হচ্ছে পুলিশের থেকে। এটা রিজনটা কি? মানে আফটার অ্যারেস্টিং সঞ্জয় রয় এবং ক্রিমেশনের পরে, ইভেন ক্রিমেশনের পরে। 10 তারিখে The more important thing is that after arresting the convict, police is providing samples, and police is providing bunch of hair. How can the bunch of hair come in light? So আপনার আর্জি করের এই যে মামলা, আপনার মনে যে প্রশ্নগুলো রয়েছে পরপর যদি একটু বলেন। আমার মনে একটাই প্রশ্ন আছে, যখন আমাদের দিদিকে আমরা সবাই এত রেসপেক্ট দেই এই স্টেটের ভেতরে, দিদি বলে মমতা ব্যানার্জি, উনি বলেন মা মাটি মানুষ, এই মা মাটি মানুষ যেটা উনি করেন, তাহলে ওনাকে তো এখন জাস্টিসটাকে প্রিভেল করা উচিত আছে এখন। আর উনি আমাদের জাস্টিস সিস্টেমের সাথে খেলা করছেন এখন। উনি বলতে থাকেন খেলা হবে খেলা হবে, খেলা তো আমাদের স্টেটে এখনই হচ্ছে। আর উনি কি করছেন ওখানে বসে? উনি তো শুধু স্টেট লিগ্যাল এডকে পাঠাচ্ছেন কোনো অ্যাকিউজ বা কনভিক্টকে ধরার জন্য বা ওকে বাঁচানোর জন্য, আর প্রাইভেট ডিফেন্সদেরকে পুরো পেছনে করা হচ্ছে, আর গেম খেলা যাচ্ছে প্রাইভেট ডিফেন্সের এগেনস্টে, যে প্রাইভেট ডিফেন্স যদি আসে ওরা শুধু নাম করতে আসবে। এসব তো একদমই এটা তাহলে বলছেন এই এজেন্ডা সেটিং গুলো কোথাও কি করা হচ্ছে স্টেট গভর্নমেন্ট? একদমই করা হচ্ছে। কেন কি যদি আমি পাবলিকে এসে আসল কথাটা জাজমেন্ট থেকে, আমি তো কিছু নিজের মুখ থেকে এমনি বলছি না, আমি তো আমার কাছে যা জাজমেন্ট আছে ওটাকে রেফার করে, বুকস রেফার করে তখনই আমি কিছু এভিডেন্সটা রেখেই আমি কিছু বলছি এখানে। তো যে প্রপাগ্যান্ডাটা এখন খেলা যাচ্ছে যে আমাদেরকে চাপানোর জন্য বা আমরা নাম করতে এসছি এখানে এসব বলে আমাদেরকে সাপ্রেস করার জন্য যা গেম হচ্ছে, এটা আমি রিকোয়েস্ট করব কি এটা করা একদমই উচিত না। কেন কি আসল শক্তিটা যখন বাইরে আসবেন তখনই ওই আমার যে বোনটা ছিল ওকে জাস্টিস পাওয়া যাবে, এমনি কোনোদিনও জাস্টিস প্রিভেল করবে না। আর যা ভিকটিমের যে পেরেন্টস আছে ওনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারাও প্লিজ অ্যাকচুয়াল কালপ্রিটদেরকে ধরার জন্য সামনে আসুন। সঞ্জয়কে ফাঁসি দিয়ে কোনো লাভ হবে না, কোনোদিনও কোনো লাভ হবে আমরা না। একদম শুনলাম কলকাতা হাইকোর্টে নির্যাতিতার ভিকটিমের মা বাবা এসে একদম স্পষ্টত তারা বলে দিলেন যে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই না, এবং সেখান থেকে স্টেট গভর্নমেন্টকে বলতে শোনা গেল, এবং স্টেট গভর্নমেন্ট এটাও বলছে, আমি কোট আন কোট বলবো, একদম গভর্নমেন্টের যারা সুপ্রিম লিডার্স এমপিস তারা রীতিমতো মদন মৈত্র, কুণাল ঘোষ, তারা রীতিমতো বলছেন যে ভিকটিমের মা বাবা পলিটিসাইজড হয়ে গিয়েছেন, কোথাও গিয়ে পলিটিসাইজড এমপ্যাথির জায়গা থেকে তাদের রাজনৈতিক মদতপুষ্ট হয়ে গিয়ে তারা পলিটিক্যাল কথাবার্তা বলছেন। এগুলো তাদের কথাই নয়। সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়াটাই উপযুক্ত শাস্তি হতো, এটা স্টেট গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে। কি মনে করছে? ওটা তো আমাদের স্টেট গভর্নমেন্টের কাজই আছে এখন, যে কোনো লোকই যদি ভিকটিমের পেরেন্টস সাথে কথা করে ওনাদের সাপোর্ট করে বা কিছু করে, ওদেরকে এটাই বলা হবে যে ওরা পলিটিক্যাল এজেন্ডা খেলছে। আমারও দেখা হয়েছিল ভিকটিমের পেরেন্টসের সাথে, আর আমারও কথা হয়েছে, কিন্তু ওখানে কোনো পলিটিক্যাল ব্যাপারই আমি আনলাম না, ওখানে কোনো পলিটিক্যাল ব্যাপারই নেই। আমাদেরকেও বলা হচ্ছে যে আমরা শিবসেনার হয়ে আমরা এখানে পলিটিক্স খেলছি, কিন্তু এটা তো একদমই আসল কথা না। যদি আমি পলিটিক্স খেলতাম
তাহলে আমি অনেক আগে থেকে পলিটিক্স খেলতাম। আর যখন আমরা লোয়ার কোর্টে যখন আমরা অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম ফর সঞ্জয় রয়, তখনই আমরা ওখান থেকে আমরা মিডিয়াতে আসা শুরু করে দিতাম। কিন্তু এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা ছিলই না। যখন আমরা জাজমেন্ট পুরো পড়েছি, উই কেম টু ওয়ান কনক্লুশন অনলি, যে হি ইজ নট দি অনলি ওয়ান, মেনি মোর পিপল আর দেয়ার হু শুড বি বট ইন দি লাইট। আপনার দীর্ঘদিনের একটা আইনি প্র্যাকটিস, ল প্র্যাকটিস করছেন কোথাও গিয়ে, সে এবং এরকম অনেক কেসই আপনি আপনি লড়েছেন। অন্যান্য কেসগুলোর থেকে এই কেসটা কেন এক্সেপশনাল? বিকজ এখানে স্টেটের ইনভলভমেন্ট আছে, তাই জন্য এই ম্যাটারটা একটু সেন্সিটিভ হয়ে গেছে আমাদের স্টেটে। সো বাকি জায়গা যে আছে ওখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকে না, কাউকে বাঁচানোর জন্য স্টেট এত পরিশ্রম করে না যে আমরা পুরো বাই হুক অ্যান্ড ক্রুক চাইবো যে একজনকে ফাঁসি করা হয়। কতগুলো ম্যাটার্স চলে, রেপ দেখুন বা মার্ডার দেখুন, অনেকগুলো ম্যাটার্সগুলো চলে, কিন্তু আপনি কনভিকশন রেটগুলো দেখুন আর কত দিনে জাজমেন্টগুলো পাস হয় ওটা দেখুন। লোক বছর বছর কোর্টে যেতে থাকে কিন্তু কোনো জাজমেন্ট আসে না বা ট্রায়াল কনক্লুড হয় না, কোনো দিন হয় না। কিন্তু শুধু এই কেসে স্টেট, আপনারাও দেখতে পাচ্ছেন যে শুধু প্রেশার দিচ্ছে এই কেসটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করার জন্য। এটা কেন করছে স্টেট? যদি ট্রায়ালটা লোয়ার কোর্টে, যদি ট্রায়ালটা ভালোভাবে চলতো, যদি ডিফেন্স কাউন্সিল এই কোয়েশ্চেনটা রেজ করতো যে it's not possible to conduct a day-to-day trial because you have to go through many things. You have to read books, you have to go through the facts, you have to read the autopsy report or the post-mortem report, you need to recreate the crime scene. রিক্রিয়েশন হয়নি তো এই ক্ষেত্রে? একদমই না। একটা প্রশ্ন হচ্ছে, স্নিফার ডগসরা গিয়েছিল সেই সময় এবং রীতিমতো সেই সমস্ত তথ্যগুলোই অধরা থেকে গেল। কেন সেগুলো কেন এরকম হলো? স্নিফার ডগ গিয়ে কি করবে? যদি পুরো ক্রাইম সিনটাকেই একদম পুরো ধ্বংস করা হয় তাহলে তো স্নিফার ডগও কিছু করতে পারবে না ওখানে। আপনি আত্মবিশ্বাসী যে ক্রাইম সিনটা ক্রাইম পিওটা ওটা ছিলই না, আমি তো এখনো বলছি প্লেস অফ অকারেন্স ওটা না, প্লেস অফ অকারেন্স ওয়াজ সামওয়্যার এলস। দৃঢ়ভাবে বলছেন আমাদের জাজমেন্টে এতগুলো জিনিস আমরা দেখেছি যে ওখানে একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। আপনি বলুন না, এই ছোট বেডে যদি আপনি ঘুমান, ওখানে আপনার যদি মার্ডার হয় আপনি তো রেজিস্ট করবেন, আর যে রেজিস্ট্যান্স মার্কগুলো দেখানো হয়েছে কোর্টকে, ওই রেজিস্ট্যান্সটা কিন্তু সিরিয়াস রেজিস্ট্যান্স, নট লাইক দিস, ইট ওয়াজ লাইক হার্ড। সো যখন হার্ড রেজিস্ট্যান্স আপনি ক্রিয়েট করছেন, আপনার বেডটা তো মুভ করবে। আর গভর্নমেন্ট হসপিটালের বেড আপনি তো জানতেই পারেন কিরকম বেড হবে, ওটা তো ভালো ম্যাট্রেস হবে না বা কুশনিং এফেক্ট তো হবে না বেশি। সো সেখানে যদি মুভমেন্ট হয়, তো এতগুলো জিনিস ছোট বেডে যদি পড়ে থাকে, ওটা পড়বেই পড়বে, একদম ক্লিয়ার কাট বোঝা যাবে যে ওটা পড়বেই পড়বে। আর সেখানেই যখন 12টা থেকে 6টার ভেতরে যদি ক্রাইমটা হয়েছে, এমআইএমবি রিপোর্ট, এটা আমার সাজেশন না বা অপিনিয়ন না, এটা এমআইএমবি রিপোর্ট আছে, যদি 12টা থেকে 6টার ভেতরে যদি একটা মার্ডার হয়, শুধু একজনকে কেন ধরা হয়েছে? ওখানে তো অনেকজন আছে যাদেরকে ধরা উচিত ছিল। আর ইনফ্যাক্ট আমি একটা আর জিনিস বলতে চাই, অ্যাকর্ডিং টু দিস জাজমেন্ট অনলি, এই ক্রাইম সিনটা যখন হয়েছিল তার আগের দিন একজন ড্রাঙ্ক লোক ওই জায়গায় ঢুকেছিল, ওখানে চেঁচামেচি হয়েছে, এইচওডিকে বলা হয়েছে যে এর উপরে অ্যাকশনটা নিন, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া গেল না। আর ক্রাইম সিনের আগে এই জিনিসটা কেন হয়েছে? আর আমি তো ভাবছি যে এই যে ঘটনাটা যে ঘটেছে সেদিনে, ওর একদিন আগেই ওই ঘটনাটা ঘটে যেত যদি ভিকটিম ওখানে থাকতো, একদিন আগেই ওই ঘটনাটা ঘটে যেত। কেন কি ওর আগে একজন এসছে ড্রাঙ্ক স্টেটে, ওখানে মারার চেষ্টা করেছে বা কি করেছে, আই ডোন্ট নো। সো বেশ কিছু জন এই তথ্য দিয়েছেন এবং তার থেকেও যে সাক্ষ্য পাওয়া গেছে, বিদ্যাদিতারই অন্যান্য ক্লাসমেটস যারা তারা যে তথ্য দিয়েছেন সেই তথ্য থেকে এটা প্রমাণিত হয়েছে যে আগের দিন যে ইনটক্সিকেটেড যে ব্যক্তি ওইখানে সেমিনার কক্ষে প্রবেশ করেছিল সেটা সঞ্জয় রায় গিয়েছিলেন। আপনারাও কি সেটা বিশ্বাস করেন? না, আমরা তো হিয়ার্স এভিডেন্সগুলোতে বিশ্বাস করি না। আমরা তো যা আমরা দেখতে পাই ডকুমেন্টসগুলো বা ক্যামেরার ফুটেজগুলো, সেসব দেখে আমরা কনক্লুশনে সঞ্জয় পৌঁছাই। রায়ের সেদিনকে কবিতা সরকার, যিনি ডিফেন্সে সৌরভ বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র ছিলেন, তিনি আমাদের ক্যামেরায় একদম প্রশ্ন বলেছেন যে 4:08 থেকে যে কয়েক মিনিটের জন্য যে ফুটেজের জন্য সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে যে কনভিক্ট করা হচ্ছে, সেখানে তার যে বডিলি মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকে এটা তার কাছে ফিল হয়েছে যে সঞ্জয় রায়ের যে মুভমেন্ট ছিল তাতে এটা বোঝা যাচ্ছিল যে সঞ্জয় ওই ফ্লোরে আগে ওঠেইনি। এটাকে আপনি বিশ্বাস করেন? দেখুন, আমি কমেন্ট করবোই না, কেন কি
এটা পুরো বেসলেস কমেন্ট হয়ে যাবে, কেন কি উনি যখন ডিফেন্সের হয়ে কোর্টে এই সবগুলো জিনিস যদি বলতে পারলেন না, উনি মিডিয়ায় এসে এতগুলো জিনিস বলছেন, তাহলে ওনাকে তো আমি এই ম্যাটারে তো কমেন্ট করতে একদম চাইবো না। একদম। এটা আমারই ডিসরেসপেক্ট থাকবে আর এখানে। শেষ কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। সন্দীপ ঘোষ হুম। এবং টালা থানার যে ওসি অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল, আপনার কাছে এদেরকে নিয়ে কোনো তথ্য আছে? দেখুন, আমার ফ্যাক্টরটা একই আছে এখন, সঞ্জয় রায়। ওর বাইরে আমি এখন কোনো কমেন্ট করতে সঞ্জয় চাইবো রায়কে না। নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ কি? ওটা এখন চলবে আমাদের, আমরা দেখছি, আমাদের কথা চলছে, সুপ্রিম কোর্টেও কথা চলছে, আমাদের অ্যাডভোকেটসদের মিটিং চলছে এখনো। আমরা কোনো একটা সঠিক ডিসিশনে আমরা জলদি আসবো, আর তার উপরেই আমরা আগে মুভ করবো এখন। এই কেসে তার মানে আপনার ইনভলভমেন্ট রয়েছে? একদমই 100%। যখন অবধি আসল লোক বাইরে আসবে না তখন অবধি আমরা ইনভলভ থাকবো, ইদার বাই দিস সাইড অর দ্যাট সাইড। আজিকর কেসে। ইয়েস। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। অভয়া কি সত্যি বিচার পাবে বলে আপনার মনে হয়? একদমই পাবে। পিপল শুড কিপ ফেথ অন দি জাস্টিস সিস্টেম অ্যান্ড দি জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল, বিকজ এটাই একটা আমাদের ফোরাম আছে যেখানে আমরা লড়তে যাই আর জিততে যাই। যদি আসলে কিছু হয়েছে, অন্য লোক যদি ইনভলভ থাকে এখানে, ওনারা আজ না না তো কালকে সামনে আসতেই হবে ওদেরকে। তো বাবু, আপনি নিজে একজন আইনজীবী, যে প্রতিবন্ধকতার শিকার হলেন, আপনি নিজে ক্রিমিনাল কেসেস করেন, মার্ডার কেস প্রচুর করেছেন। হ্যাঁ। সেই জায়গা থেকে যে প্রতিবন্ধকতা, যে যে রেজিস্ট্যান্স আপনি ফেস করলেন, সেই জায়গা থেকেও বলছেন যে জাস্টিস সিস্টেমের উপর বিলিভ রাখতে এবং অভয়া সত্যি বিচার পাবে, কোন জায়গা থেকে বলছেন? দেখুন, হিউম্যানিটি বিচার, এখানে আমার কোনো পলিটিক্যাল এজেন্ডা বলুন বা আমার কোনো ইনকাম সোর্সের জেনারেটিং দি ইনকাম সোর্স, এইসব আমার কোনো এজেন্ডা নেই এখানে। আউট অফ হিউম্যানিটি এভরিথিং ইজ বিং ডান বাই মি অ্যান্ড মাই সিনিয়র অ্যাজ ওয়েল, বিকজ আমার অফিস লালবাজারেই আছে। আর ওখানে আমি তো প্রত্যেকবারই দেখেছি এক জিনিস, যে কতগুলো প্রোটেস্টগুলো হতো এখানে, আর পুলিশরা ওদেরকে রেজিস্ট করতো ফর ডুইং দি প্রোটেস্ট। এভরি টাইম পিপল ইউজ টু গো টু দি হাই কোর্ট ফর গেটিং দি পারমিশন। আর এতগুলো প্রোটেস্ট রাত্রিরে, আমিও তো ক্যান্ডেল নিয়ে বাইরে বেরিয়েছি, আমারও তো বাড়িতে মা বাবা আছে, আমার বোন আছে, আমিও তো বেরিয়েছি ক্যান্ডেল নিয়ে। যদি আমার ঘরে যদি এইসব জিনিস হয়ে যেত, তাহলে আমিও তো এক্সপেকটেশন একটা রাখতাম পাবলিক থেকে বলুন বা কোনো অ্যাডভোকেট থেকে বলুন, যে জাস্টিসটা প্রিভেল হোক অ্যাট দি এন্ড। তো সেটাই শুধু আমার বিচার আছে, যে অ্যাট দি এন্ড জাস্টিস শুড প্রিভেল ইন দিস কেস, বিকজ এই কেসটা এত সেন্সিটিভ হয়ে গেছে, আর ইন্টারন্যাশনালি এই কেসটা নিয়ে কথা হচ্ছে এখন। আর যদি এখানে কোনো ভুল লোককে যদি মেরে দেওয়া হয় বা ওকে ফাঁসি দেওয়া হয়, ইন্টারন্যাশনালি ইন্ডিয়ার নাম তো পুরো একদমই শেষ হয়ে যাবে, কেন কি এটা এখন শুধু ইন্ডিয়ার ব্যাপার না, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে গেছে এখন পুরো। একদমই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনারা কি অভয়ার মা বাবার সঙ্গে যোগাযোগ করেছেন? কি সাজেশন দেবেন তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য? দেখুন, সাজেশনস গুলো আমরা কি দেবো কি না দেবো এটা তো আমি বলতে পারবো না এখানে, কিন্তু আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে আমি কোনো সলিউশনে আসি। আর আমার সিনিয়র্সরা যারা আছে, সুপ্রিম কোর্ট থেকেও বলুন বা হাইকোর্ট থেকেও বলুন, সবার সাথে আমার কোঅর্ডিনেশন এখনো আছে। আর আমরা শুধু একটা ওয়ে আউট পাওয়ার শুধু এখন ওয়েট করছি, যে কোন দিক থেকে আমরা আপিলে যাব। তো ওটাই আমাদের চলছে। যদি আমাদেরকে সুপ্রিম কোর্টও যেতে হয়, তার জন্য আমরা রেডি আছি, আমরা কোনোদিনও যেতে পারি সুপ্রিম কোর্ট। আচ্ছা, অভয়ার মা বাবার সাথে আপনাদের যোগাযোগ রয়েছে তো হ্যাঁ। এখনো? অনেক ধন্যবাদ যশবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।